কাঁচা আম মশলা দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি অনেক দিন। আপনাদের সাথে ব্লগের মাধ্যমে আমার শেয়ারই করা হয়নি আমি আচারটা কিভাবে দিয়েছিলাম। তো আমি আপনাদের নাজহাতুত তাহসিনা আপা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে, যে ব্লগে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমি কিভাবে আচারটা দিয়ে থাকি। এই আচারটা হয়ে থাকে আসলে টক ঝাল মিষ্টি একটা আচার। তো এখানে প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে সরিষার তেল ঢেলে দিচ্ছি। সরিষার তেলটা অল্প আছে একটু গরম করে নিতে হবে। আর সেই দিন খুব বেশি বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল যে পানি উঠে গিয়েছিল এলাকার মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি একটু করে। একদম চুলার জালটা কম রেখে অল্প আঁচে এই জিনিসগুলো করতে হবে এবং সারাক্ষণে একটু পরপর নাড়া দিতে থাকতে হবে। এখানে আমি তেলের সাথে ভালোভাবে আদা রসুন পেস্টটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন প্রথম অবস্থায় মিক্স হচ্ছে না, বাট যখন মিক্স হওয়া শুরু হবে তখন এরকম বুদবুদাকার হয়ে যাবে। আমি চুলাটা চেঞ্জ করে ফেলেছি, আমার এক পাশের চুলায় একটু জাল কম আসছিল তাই আমি আরেক চুলায় নিয়ে এসেছি। এখনই গরম তেলের মধ্যে বেটে রাখা সরিষা বাটা এখন আমি দিয়ে দিব। এটা দিয়েও সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তেলের সাথে মিক্স করে ফেলতে হবে। আমি প্রথম তো আচার দিতে পারতাম না, তখন আম্মু দিয়ে দিত, বাট যতদিন ধরে আমি আচার দিই আলহামদুলিল্লাহ ভালো হয়, খারাপ হয় না। তারপর আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আনার জন্য, আর বারবার একটু একটু করে ভিনেগার অ্যাড করে করে প্রত্যেকটা মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তেলের সাথে মিক্স হয়ে যাচ্ছে জিনিসগুলো। এখন আমি হালকা পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু টক ঝাল মিষ্টি হবে, টক ঝাল মিষ্টির জন্য হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকেও সুন্দর করে মিক্স করে নিব। তারপর একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি এখানে। তারপর সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছে। এই পর্যায়ে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে শুকনো আমগুলো দিয়ে দিব তেলের উপরে এবং ভালো করে মিক্স করে নিব, যেন পুরো মশলাটা আমের গায়ে ভালোভাবে ঢুকে যায় এবং মিক্স হয়ে যায়। এই তো অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে তেলটা যেন কোনোভাবে ছিটে আপনার গায়ে না আসে সেই দিকে খেয়াল রাখবেন, কারণ তেলটা প্রচণ্ড গরম আছে এখনও। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ এখনও মাঝারি আঁচেই আছে। একদম বেশি আঁচে দিয়ে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমার লাস্টের দিকে একটু হয়েছে। যাই হোক, ওইটা ব্যাপার না। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি আমগুলো, যেন মশলাগুলো ভালোভাবে আমের ভিতরে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ আমি একটু ঢাকনা দিব সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু ভিনেগারও অ্যাড করেছিলাম, যেটা হয়তো অ্যাড করতে মনে নেই আমার ভিডিও ক্লিপে। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমাদের স্বাদ অনুযায়ী আমরা যতটুকু পছন্দ করি অতটুকু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবং এটাকেও ভালোভাবে একটু ডিজলভ হওয়া পর্যন্ত কষাতে থাকতে হবে। আচারটা অনেক দিন আপনি সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিতে যদি অবলম্বন করেন তাহলে অনেক ভালো হবে। যে কোনো একটা মশলা দিবেন আর একটু পরপর কষিয়ে নেবেন একটু সময় নিয়ে, তাহলে মশলাটা আচারের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এবং তার সাথে সাথে অনেক দিন পর্যন্ত আপনি এই জিনিসটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে চিনি আর লবণ আমি হালকা পরিমাণে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকেও মিক্স করার জন্য রেখে দিচ্ছি। চিনি দেওয়ার পর একটু পানি উঠতে পারে, সেই পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। তেলের উপরে কোনো পানি থাকা যাবে না। যতক্ষণ না তেল সম্পূর্ণরূপে ভেসে উঠছে ততক্ষণ আমাদেরকে রান্না করতে হবে। এখানে আমি আরও একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। চিনির পানিটা থাকতে থাকতেই আমি রসুনের কোয়া আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, যেন সেই পানিটার সাথে সাথেই এই রসুনটা আর মরিচটা সিদ্ধ হয়ে আসে। তো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার মনে হচ্ছিল তেল একটু কম, তাই আমি আবার একটু সুন্দর করে তেল দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আচারটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আচারের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমার আইডিটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।